গুড আফটারনুন স্টুডেন্টস। কাল আমরা এর আগে পর্যন্ত পড়াটা কমপ্লিট করেছিলাম। তো এটা একটা চেকলিস্ট দিয়ে শুরু করছি। দেখো, প্রি অপারেটিভ চেকলিস্ট মানে সার্জারির ডেতে আমরা ফাইনালি ওটি টেবিলে তোলার আগে কী কী জিনিস চেক করে নেব। তোমরা ভিডিওটা পজ করে একবার পড়ে নাও, প্রত্যেকটা ওয়ার্ড মাথায় ঢুকিয়ে নাও, দরকার হলে খাতায় লেখো। ছবিটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, যেমন যে কোনো প্রসিডিওর, যে কোনো হিস্ট্রি কনসিস্টিং অফ ফিজিক্যাল এক্সামিনেশন। তাহলে তার ভেতর মেন জেনারেল অ্যাসেসমেন্ট আর হেড টু টো অ্যাসেসমেন্ট বা এক্সামিনেশন। অ্যাসেস করতে গেলে আমাকে এক্সাম করতে হবে। ডায়াগনস্টিক স্ক্রিনিং মানে ইনভেস্টিগেশন, ব্লাড ইনভেস্টিগেশন, রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আর ইসিজি। ফুল ফর্মটা নৌরিন লিখে ফেলো খাতায়, লেখার পরে গ্রুপে শেয়ার করবে। তাহলে মোটামুটি প্রি অপারেটিভ নার্সিং বলতে কি বুঝছি দেখো, সেই সেম কথাগুলো এখানে রিপিটেশন হচ্ছে। যে স্লাইডটা দেখলে ফার্স্ট, ইনফর্ম কনসেন্ট, প্রি অপারেটিভ হেলথ টিচিং, ডিপ ব্রিদিং কাফিং এক্সারসাইজ, ইনসেন্টিভ স্পাইরোমেট্রি প্র্যাকটিস করানো অ্যান্ড কাফিং এক্সারসাইজ। মোটামুটি এগুলো তোমরা সবাই জানো, পড়ানো হয়েছে, বলাও হয়েছে। ফিজিক্যাল প্রিপারেশন, তাহলে পেশেন্টকে আমরা কিভাবে ফিজিক্যালি প্রিপেয়ার করব সার্জারির জন্য। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যাতে তার ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে। তার জন্য আমাদের কি করতে হবে, ইনটেক আউটপুট চার্ট মেনটেন করতে হবে। প্রি অপারেটিভ ইনটেকটা এমন হবে যাতে আমার পোস্ট অপারেটিভ পিরিয়ডে কোনো রকম কমপ্লিকেশন না হয়। দরকার হলে NBM, নৌরিন NBM এর ফুল ফর্মটা লিখে ফেলো। NBM আফটার মিডনাইট মানে আগের দিন রাত থেকে পেশেন্ট না খেয়ে থাকবে আপ টু দ্য সার্জারি হওয়া পর্যন্ত। কেন? তাহলে যে অ্যানাস্থেশিয়া দেওয়া হবে বা পেশেন্টকে যে অ্যানাস্থেটাইজ করা হবে তার অ্যাসপিরেশন ও ভমিটিংয়ের রিস্কটা কমানোর জন্যে। প্রমোশনাল অফ রেস্ট অ্যান্ড কমফোর্ট, সার্জারির আগের দিন বা রাত পেশেন্টকে রেস্টে রাখতে হবে। তার জন্য কি, যদি স্ট্রেস হয় তার ফলে পেশেন্টের টেনশনের জন্য আমরা জানি উলঢিনির ডিলে হয়। অ্যাংজাইটির কারণে পেশেন্ট রেস্ট নিতে পারে না, রিল্যাক্স করতে পারে না, যেটা পোস্ট অপারেটিভ ফেজে উন্ড হিলিংয়ের অন্তরায়। এছাড়া কি, অ্যাডিকুয়েট স্লিপিং এনভায়রনমেন্ট অ্যারেঞ্জ করতে হবে বা কমফোর্টেবল বেড দিতে হবে যাতে পেশেন্ট রেস্ট নিতে পারে। সেটা দেখা অ্যাজ এ নার্স আমাদের রেসপন্সিবিলিটি। এবার আসি সার্জারি ডেতে আমাদের কি কাজ। তোমরা এগুলো ওয়ার্ডেও হয়তো দেখেছো। পেশেন্টকে যখন অপারেশনে যে দিন পাঠানো হয় তার আগে আমরা ডিউটিতে গিয়ে কি করি, তাদেরকে স্নান করেছে, তার পার্সোনাল হাইজিন মেনটেন করেছে কিনা জিজ্ঞাসা করি। তো এটাও সেম জিনিস, বাথ নিয়েছে কিনা, একটা নতুন বা পরিষ্কার কাঁচা গাউন দেওয়া হয় চেঞ্জ করার জন্য। শেভিং করার যদি অর্ডার থাকে পার্টিকুলার এরিয়াতে তাহলে সেটার কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকলে সেটা ফলো করা। মার্কিং, অপারেশন সাইট মার্ক করার যদি দরকার থাকে সেটা করানো। বাউল ব্লাডার ক্লিয়ার হয়েছে কিনা সেটা জানা বা ক্লিয়ার করানোর ব্যবস্থা করা। যদি মার্নিংয়ে NMR ব্যবস্থা থাকে, ইন্টারাপশনের জন্য। তো যদি পেশেন্টের এলিমিনেশন ক্লিয়ার না হয় তাহলে বাউল ক্লিয়ার করার ব্যবস্থা করতে হবে। সেটা NMR দিয়ে হতে পারে বা ব্লাডারের ক্ষেত্রে
ক্যাথেটারাইজেশনের হেল্প নেওয়া যেতে পারে। যদি কোনো প্রস্থেসিস থাকে, অনেক পেশেন্টের আমরা জানি ডেঞ্চার থাকে, লেন্স থাকে, লিম প্রস্থেসিস থাকে, তো সেগুলোও আমাদেরকে রিমুভ করিয়ে দিতে হবে। যদি কোনো তার অর্নামেন্টস থাকে, সেগুলো তোমরা জানো, পার্টিকুলার প্যাকিং করে বা সেটাকে রেসপন্সিবল রিলেটিভের হাতে তুলে দেওয়া আমাদের কাজ। ভাইটাল সাইন চেক করা, এটা নিশ্চয়ই আর এক্সপ্লেন করতে হবে না। ডকুমেন্টেশন, ওটিতে যাওয়ার আগে, অপারেশন থিয়েটারে ঢোকার আগে সার্জারির যে মেডিকেল রেকর্ড, রিপোর্ট, ল্যাব রিপোর্ট, ইনফর্ম কনসেন্ট, টোটাল ডকুমেন্টেশনগুলো হ্যান্ডওভার করতে হয় ওটি নার্সের হাতে, সেগুলো এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। প্রি অপারেটিভ মেডিকেশন যদি কিছু থাকে, অনেক সময় অ্যান্টিবায়োটিক থাকে, সেটা অনেক ফিজিশিয়ান প্রেফার করেন শুধু স্কিন টেস্ট করে অপারেশন থিয়েটারে যাবে। অনেক ফিজিশিয়ান প্রেফার করেন ফার্স্ট ডোজটা ওয়ার্ড থেকে পেয়ে সে অপারেশন টেবিলে উঠবে। তো অ্যাকর্ডিং টু অর্ডার আমাদের সেটা ফলো করতে হবে। নেক্সট, ইন্ট্রা অপারেটিভ সার্জিক্যাল ফেজ, মানে এবার আমাদের কি কাজ। তাহলে ইন্ট্রা অপারেটিভ মানে তোমরা আগের দিন বুঝেই গেছো বাই ডেফিনেশন যে মিনিংটা কী। সেখানে কি, পেশেন্ট ওটি টেবিলে ওঠার পরে তার সেফটি সিকিউরিটি দেখা নার্সের ইম্পর্টেন্ট ফাংশন। তাহলে সেক্ষেত্রে রেলিং যদি দরকার হয় বা সিকিওর করা, বেড রেল, মনিটরিং ডিভাইস, এগুলো সব আমাদের পেশেন্টের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এছাড়া কি করতে হবে, যেহেতু পেশেন্টকে অ্যানাস্থেসিয়া দেওয়া হবে, সেক্ষেত্রে ইসিজি মনিটরিং খুবই ভাইটাল। সার্জারি শুরু হওয়ার আগেই আমাদেরকে মনিটরিংটা শুরু করে দিতে হবে, ইনক্লুডিং পালস অক্সিমেট্রি। তাহলে মোটামুটি আমরা অ্যাসেসমেন্ট, প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ কী হবে সেটা বুঝে গেছি। এবার আমরা একটু দেখে নিই যে অ্যানাস্থেটিক এজেন্ট, বা এই যে ওয়ার্ডটা বারবার বলছি অ্যানাস্থেসিয়া বলতে কি বুঝি। তাহলে অ্যানাস্থেসিয়া একটা গ্রিক ওয়ার্ড, যেটার মানে নো সেন্সেশন, মানে সেন্স থাকবে না বা সেন্স পাবে না পেশেন্ট। তাহলে কি হলো, when the effect of ether was discovered, anesthesia used as a name for the new phenomenon. তাহলে এটা বুঝে গেলাম, ইথার মোটামুটি অ্যানাস্থেসিয়া, লোকাল অ্যানাস্থেসিয়ার কাজে লাগে। এবার দেখি আমরা এরপরে আর কি কাজ করতে পারি। দেখো, জাস্ট একটা ফ্লোচার্ট। অ্যানাস্থেসিয়াকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, লোকাল অ্যানাস্থেসিয়া, রিজিওনাল অ্যানাস্থেসিয়া আর জেনারেল অ্যানাস্থেসিয়া। 3 ধরনের অ্যানাস্থেটিক এজেন্ট পাওয়া যায়। তাহলে লোকাল অ্যানাস্থেসিয়ার মধ্যে কি আছে, টপিক্যাল আর ইনফিল্ট্রেশন। রোল নাম্বার 2 তুমি মিনিং লেখো, টপিক্যাল আর ইনফিল্ট্রেশন এই দুটোর মিনিং কি লিখে গ্রুপে দাও। নেক্সট, রিজিওনাল অ্যানাস্থেসিয়া। রিজিওনাল অ্যানাস্থেসিয়া বলতে কি বুঝি, পেরিফেরাল নার্ভ ব্লক করবে যে, এপিডুরাল রুট, স্পাইনাল রুট আর ইন্ট্রাভেনাস রুটে আমরা দিতে পারবো। জেনারেল অ্যানাস্থেসিয়ার মধ্যে কি পড়ছে, টোটাল ইনহেলেশন অ্যানাস্থেসিয়া, ব্যালেন্সড অ্যানাস্থেসিয়া, যেটা কিনা কি ইনহেলেন্ট অ্যানাস্থেসিয়া, ইনজেক্টেবল অ্যানাস্থেসিয়া অ্যান্ড অ্যানাস্থেটিক অ্যাডজাঙ্ক্ট। 3 ধরনেরই হতে পারে। আর টোটাল ইন্ট্রাভেনাস অ্যানাস্থেসিয়া, দেখবে তোমরা যখন সার্জিক্যাল পেশেন্ট পাবে, জিজ্ঞেস যদি করো যে তোমাকে কিভাবে অজ্ঞান করেছিল, বা যদি তোমরা পোস্ট অপারেটিভ নোটগুলো পড়ো, তাহলেই বুঝতে পারবে পেশেন্টকে কিভাবে অ্যানাস্থেটাইজ করা হয়েছিল।
অ্যানাস্থেশিয়ার মোটামুটি জেনারেল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে তিনটে পার্ট। কি হিপনোসিস, অ্যানালজেসিয়া, মাসেল রিল্যাক্সেশন, এই তিনটে মেন পার্ট। তাহলে জেনারেল অ্যানাস্থেশিয়া বলতে কি বোঝানো হচ্ছে? এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো, দরকার হলে লিখে নাও। লস অফ সেন্সেশন উইথ লস অফ কনসাসনেস, স্কেলিটাল মাসেল রিল্যাক্সেশন, impaired ventilatory and cardiovascular function, and elimination of the somatic, autonomic and endocrine response. দরকার হলে আবার একবার পড়ে নাও। এর ফলে কি হয়? পেশেন্ট টোটালি ইমোবাইল স্টেটে চলে যায় এবং সার্জিক্যাল প্রসিডিওরটা সে রিকল করতে পারে না, যে পেশেন্টকে জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। নেক্সট, হিপনোটিক ড্রাগের মধ্যে এক্সাম্পলগুলো কি? তোমরা ওয়ার্ডে যেটা বা ওটিতে যেটা কমনলি পাবে সেটা হচ্ছে প্রোপোফল, এছাড়া থিওপেন্টন, বেনজোডায়াজিপাইনস, কেটামাইন, সবকটা ড্রাগই হসপিটাল সাপ্লাই। তোমরা কিন্তু ভিডিও পজ করে এগুলো প্রোনাউন্স করো, ওটিতে গেলে কিন্তু পেশেন্টকে দিতে পারবে না, বা কেউ যখন চাইবে তোমরা কিন্তু এগিয়ে দিতে পারবে না। ইনহেলেশন অ্যানাস্থেটিক্স, ইনহেলেশন অ্যানাস্থেটিক্সের মধ্যে তোমরা দেখতে পাবে, তাহলে বুঝতেই পারছো এটা সিলিন্ডারে থাকবে, গ্যাস, এক ধরনের গ্যাস, সেটার মধ্যে কমন নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, এগুলো মোটামুটি কমন ওটিতে ইউজ করা হয়। এছাড়া আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন, ডেসফ্লুরেনও থাকে। অ্যানালজেসিক ওপয়েডস বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে? গোল্ড স্ট্যান্ডার্ড মানে ড্রাগ অফ চয়েস বলতে যা বোঝায় সেটা হলো মরফিন। ডেরিভেটিভসের মধ্যে ডায়ামরফিন আর কোডেন। সিনথেটিক এজেন্টের মধ্যে এই নামগুলো কিন্তু সবাইকে মুখস্থ করতে হবে, এগুলো তো রেগুলার বেসিসে হাতের কাছে পাবে না, পরীক্ষাতে অবজেক্টিভ হিসেবে আসে, তো এগুলো মুখস্থ করতে হবে। সিনথেটিক এজেন্টের ভেতর পেথিডিন, তোমরা দেখবে পেশেন্টরা প্রচুর পায় পোস্ট অপারেটিভ কেসের ক্ষেত্রে। এছাড়া ফেন্টানিল, রেমিফেন্টানিল, ড্রাগগুলো অ্যানালজেসিয়া और NSAIDs। রিয়া ব্যানার্জি, তুমি NSAIDs এর ফুল ফর্মটা লিখে ফেলো। তাহলে এটার মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাসপিরিন, এছাড়া আর কি আইবুপ্রোফেন, ডিক্লোফেনাক, তোমরা নিশ্চয়ই জানো, ওয়ার্ডে এগুলো সাপ্লাই আছে। মাসেল রিল্যাক্সেশন, তাহলে মাসেল রিল্যাক্সেশন করানোর জন্যে আমরা কি হেল্প পাবো? এটা আমাদেরকে পেশেন্টকে ইনটিউবেট করতে হেল্প করে, এছাড়া সার্জন বা সার্জারিতেও হেল্প করে মাসেল রিল্যাক্স থাকলে। আর সার্জারি যদি আমি লং ডিউরেশনে করতে চাই তাহলেও হেল্প হয়। মেনটেন্যান্স ডোজ খুব কম লাগে, এটা এর অ্যাডভান্টেজ। তাহলে কি কি মোটামুটি একটু দেখে নিই কী কী মেডিসিনগুলো আছে। ওয়ার্ডে এগুলো তোমরা পাবে বা ওটিতে তো পাবেই। ট্র্যাকিউরিয়াম, ব্যাকিউরোনিয়াম, রকিউরোনিয়াম, এই নামগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার আসি রিজিওনাল অ্যানাস্থেশিয়া। তাহলে নাম থেকে বুঝতে পারছি এটা রিজিয়ন অ্যানাস্থেটাইজ করা হবে। তাহলে কি হবে? রেজাল্টিং অফ লস অফ সেন্সেশন ইন অ্যান এরিয়া অফ দ্য বডি। এখানে কি হচ্ছে? নো লস অফ কনসাসনেস,
তাহলে এখানে পেশেন্টের সব মনে থাকবে সার্জারি ইভেন্টসের। এছাড়া এই প্রসেসে বা রিজিওনাল অ্যানাস্থেসিয়াতে নার্ভ ব্লক করা হয়, সেটা স্পাইনাল রুটের মাধ্যমে বা এপিডিউরাল রুটের মাধ্যমে। আর কি আছে? লোকাল অ্যানাস্থেসিয়া। লোকাল অ্যানাস্থেসিয়া কি? এটা হচ্ছে লস অফ সেন্সেশন অ্যাট ডিজায়ার্ড সাইট বা পার্ট। যেমন ধরো যদি চোখের অপারেশন হচ্ছে, তাহলে শুধু চোখের সাইডটা বা এরিয়াটা অ্যানাস্থেটাইজ করা হলো। তাহলে অ্যানাস্থেসিয়া দিতে গেলে মোটামুটি কি কি প্রিরিকুইজিটস আছে, এখানে ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। অ্যানাস্থেসিয়া মেশিন, মনিটর, সার্জেন, সিস্টার সবাই আছেন। তাহলে কি দেখে নিই? অক্সিজেন, সাকশন অ্যাপারেটাস, টিল্টিং ট্রলি, রিসাসিটেশন ড্রাগস, মনিটরিং ডিভাইস, অ্যানাস্থেটিক্স, স্কিল্ড অ্যাসিস্ট্যান্স, ড্রাগস অ্যান্ড মেশিন। এবার রিকল করতে হবে এতক্ষণ কি পড়েছো। তাহলে মোটামুটি জেনারেল অ্যানাস্থেসিয়ার ফেজগুলো কি? ইন্ডাকশন, মেনটেনেন্স অ্যান্ড রিকভারি। ইন্ডাকশন বলতে ইন্ট্রাভেনাস, সাধারণত ইন্ট্রাভেনাস রুট ইউজ করা হয় চিলড্রেনদের ক্ষেত্রে, বা যারা নিডলে ভয় পায় তাদের ক্ষেত্রে ইনহেলেশন দেওয়া হয়, কার্ডিয়াক মনিটরিং করা হয়, প্রি অক্সিজেনেশন করা হয়, মানে অ্যানাস্থেটাইজ করার আগে অক্সিজেন দেওয়া হয়, হিপনোটিক্স বা অ্যানালজেসিক্স বা রিল্যাক্সেন্ট ইউজ করা হয়। আর কোন অ্যাপারেটাস লাগে? অক্সিজেন মাস্ক বা LMA। নৌরিন ফুল ফর্মটা লিখে ফেলো। অ্যান্ড ET টিউব। রিয়া ET ফুল ফর্মটা লেখো। মেনটেনেন্স বলতে কি বোঝাচ্ছি? তাহলে ইন্ট্রাভেনাস বা ইনহেলেশন পদ্ধতিতে এটা আমাদের মেনটেন করে যেতে হবে। আমি যে পদ্ধতিতে অ্যানাস্থেটাইজ করছি সেই ওয়েটা আমাকে মেনটেন করে যেতে হবে। অক্সিজেন লেভেল 40 থেকে 100% আমি মেনটেন করতে চেষ্টা করব, মানে ফ্লোটা যেন থাকে। নাইট্রাস অক্সাইড সিলিন্ডার রেডি থাকে, কন্টিনিউ চলবে, মাসেল রিল্যাক্সেন্ট এবং অ্যানালজেসিয়া দিয়ে মেনটেন করা হয়। রিকভারি বলতে কি বোঝাচ্ছি? তাহলে টার্ন অফ এজেন্টস, মানে অ্যানাস্থেটিক যে এজেন্টগুলো দেওয়া হয়েছিল সেগুলো অফ করা হবে। রিভার্স রিল্যাক্সেশন, পেশেন্টকে আর রিল্যাক্স করতে দেওয়া হবে না। কাফ রিফ্লেক্স যাতে রিটার্ন করে সেটার ব্যবস্থা করতে হবে বা অ্যাসেস করতে হবে রিফ্লেক্স রিটার্ন করেছে কি না। যখন পেশেন্ট কনসাস হবে বা জেগে উঠবে তখন আমরা এক্সটিউবেট করব, বা যে টিউবটা আমরা পরিয়েছিলাম এন্ডোট্রেকিয়াল টিউব সেটাকে বার করে দিতে হবে। রিকভারি পজিশনে পেশেন্টকে প্লেস করতে হবে। এছাড়া ডিসচার্জ হওয়া পর্যন্ত আমাদেরকে পেশেন্টকে ওয়াচে রাখতে হবে। তাহলে পজিশনিং কি হবে? পেশেন্টের সার্জিক্যাল প্রসিডিওরের ক্ষেত্রে পেশেন্টের কিছু পজিশন থাকে, সেই পজিশনগুলো কি আমাদের মেনটেন করতে হয় আমরা পরে দেখে নিচ্ছি। তাহলে আমার ইন্ট্রা অপারেটিভ ফেজে স্ট্রিক্টলি অ্যাসেসিসটাকে আমাদের মেনটেন করতে হয়, ফলো করতে হয়। কেন? যাতে কোনো সার্জিক্যাল উন্ড ইনফেকশন না হয়। এছাড়া ইনফিউশন রেট, ফ্লুইড রেট, ইউরিন আউটপুট, মনিটরিং, যে কার্ডিয়াক মনিটর আছে সেটা কন্টিনিউয়াস মনিটর করে যেতে হয় এবং ব্যালেন্স করতে হয়। সরি, এখানে স্লাইডটা রিপিটেডলি
চলে এসেছে। দেখো এটা তাহলে এই ছবিটা দেখে আমরা কোন অ্যানাস্থেসিয়া দেওয়া হচ্ছে বলে বুঝবো। একটু আগে পড়ানো হয়েছে, নিশ্চয়ই পারবে। প্রীতিকা, এটা কি পজিশন এবং কোন অ্যানাস্থেসিয়া দেওয়া হচ্ছে সেটা খাতায় লেখো, গ্রুপে শেয়ার করো। L1 বলতে কি বোঝাচ্ছে সেটাও লিখবে, L4 বলতে কি বোঝানো হচ্ছে সেটাও লিখবে, এবং S2 বলতে কি বোঝানো হচ্ছে সেটাও লিখবে। এই পজিশনটাকে কি বলে সেটাও লিখবে। রিজিওনাল অ্যানাস্থেসিয়া, তাহলে এটার মেন কাজ কি? অ্যানালজেসিয়া আর মাসল রিল্যাক্সেশন। লোকাল অ্যানাস্থেটিক্স, তার মধ্যে কি কি পড়ছে? লিগনোকেন, এটা তোমরা কমনলি ওয়ার্ডেও পাবে, স্পেশাল ইউনিটে পাবে, ওটিতেও দেখতে পাবে। এটা কুইক অ্যাক্টিং অ্যান্ড শর্ট অ্যাক্টিং। বুপিভাকেইন, লিভোবুপিভাকেইন স্লো অ্যান্ড লং অ্যাকশন। এছাড়া প্রিলোকেইন ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়, সেটাও তোমরা পাবে, তবে কমনলি লিগনোকেইনই আমরা ওয়ার্ডে ইউজ করতে দেখি। তোমরা কিন্তু প্লিজ প্রোনাউন্স করো। এর অ্যাডভান্টেজগুলো কি? এটা জেনারেল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যেতে পারে। পলিফার্মাসি অ্যাভয়েড করা যায়। অ্যালার্জিক রিয়াকশান খুব কম হয়। অ্যানালজেসিয়াটা অনেকক্ষণ ধরে থাকতে পারে, ইভেন পেশেন্ট জেগেও বা কনশাস থাকে। এছাড়া পেশেন্টকে কিছু ড্রিঙ্কস বা ফুডও অ্যালাউ করা হয়। জেনারেল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে কি হয়? রিভার্সেবল। আনকনশাস স্টেটটা কেমন থাকে? অ্যামনেশিয়া বা স্লিপে থাকে, হিপনোসিস হয় বেসাল নেক্রোসিসের জন্য। এছাড়া পেন ফিল করতে পারে না, মাসেল রিল্যাক্স করে থাকে, পেশেন্টকে ঘুম পাড়িয়ে রাখা হয়। রিজিওনাল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে লোকাল অ্যানাস্থেটিক ইউজ করা হয়, নার্ভ ফাইবার বা নার্ভ এন্ডিংকে ব্লক করা হয়, যার ফলে পেশেন্টের একটা রিজিয়ন অ্যানাস্থেটাইজ করা হয়। এটা একটা প্রিন্সিপাল প্রাইভেটে ইউজ করা হয় অপারেটিং টিমের বা অপারেটিং রুমের অ্যাসেপটিক টেকনিক। তোমরা ভিডিওটা পজ করে একটু পড়ে নাও বা লিখে নাও। ছবিটা ভীষণ ইম্পর্ট্যান্ট, মনে রাখো। কোন পজিশনে এলপি বা লাম্বার পাংচার করা হয়? লোকাল অ্যানাস্থেসিয়ার ড্রাগগুলো এখানে একটু দেওয়া আছে। তাহলে সার্জারির ক্ষেত্রে আমরা ওটিতে বিভিন্ন রকমের পজিশন দেখতে পাবো। সেই পজিশনগুলো কী কী একটু দেখে নিই। সুপাইন, প্রন, ট্রেন্ডেলেনবার্গ, ল্যাটারাল, কিডনি পজিশন, লিথোটমি, জ্যাকনাইফ, সিটিং পজিশন। ওকে, এবার প্রত্যেকটা পজিশন একটু ভেবে নাও কোনটা কোন পজিশন, না হলে পরে সমস্যায় পড়বে। এটা পোস্ট অপারেটিভ পজিশনিং বা রিকভারি পজিশন। এটার এক্সপ্লেনেশন তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। ছবিটা ভালো করে দেখে নাও আর মনে রাখার চেষ্টা করো। নার্সিং ডায়াগনোসিস, দেখো সার্জারিতে যাওয়ার দিনে টোটাল নার্সিং রেসপন্সিবিলিটি এখানে দেওয়া আছে। ডান পাশের যে কলামটা দেখতে পাচ্ছ সেটা টোটালটাই কি? প্রি অপ অ্যাসেসমেন্ট, দ্য নার্সিং ডায়াগনোসিস। অ্যানাস্থেসিয়া দেওয়া হলো, ক্লিয়ার? রিজিওনালের ক্ষেত্রে ছবিটা দেখো, ছবিটা দিয়ে ক্লিয়ার করা আছে।
জেনারেলের ক্ষেত্রে পেশেন্ট ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ছবিটা ভালো করে খেয়াল করো। তাহলে এবার আসি মেইন ফাংশন, যেটা আমাদের নার্সিং প্রসেস ইন পোস্ট অপারেটিভ কেয়ার। তাহলে এবার তোমাদের কাজ, টোটাল ব্যাপারটা আমরা এতক্ষণ যা পড়েছি এখানে জট ডাউন করে বলা আছে, তোমরা এটা পড়ো এবং একটু লিখে নাও, না হলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না পরীক্ষার সময়। যে পয়েন্টটা বুঝতে পারবে না সেই পয়েন্টটা আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেব। ভিডিও পজ করে দরকার হলে লেখো। প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট। সেম জিনিস আছে, তোমাদের অ্যাসেসমেন্টে প্রায় 8 থেকে 10 নাম্বার থাকে, চেষ্টা করো কমপ্লিট করার পয়েন্টগুলো। খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, প্লিজ লিখে নাও বা মনে রাখার চেষ্টা করো, এটা ওয়ার্ডে গেলেই লাগবে। এটা একটা চার্ট মেনটেন করা হয় অনেক সময় পোস্ট অপারেটিভ কেয়ার রুমে বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে। এবার দেখে নিই, অপারেশনের পর সাধারণত কখনো কখনো কমপ্লিকেশন হতে পারে, তাহলে সেগুলো কি? যদি আমি সিস্টেম ওয়াইজ আসি, হেমাটোলজিক্যালের ক্ষেত্রে হেমারেজ, রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে যেগুলো মোস্ট কমন সেগুলোই এখানে দেওয়া আছে, লাং অ্যাটেলেক্টেসিস, নিউমোনিয়া, পালমোনারি এম্বলিজম, কার্ডিওভাস্কুলারের ক্ষেত্রে হাইপোটেনশন, কার্ডিয়াক ডিসরিথমিয়াস, ভেনাস থ্রম্বোসিস, ইউরিনারির ক্ষেত্রে ইউরিনারি রিটেনশন, লো ইউরিন আউটপুট, গ্যাস্ট্রোইন্টেস্টিনালের ক্ষেত্রে প্যারালাইটিক ইলিয়াস, কনস্টিপেশন, নিউরোলজিক্যালের ক্ষেত্রে সিভিএ, ফুল ফর্মটা লেখো, রিমা और স্ট্রোক, ইমিউনোলজিক্যালের ক্ষেত্রে ইনফেকশন, wound healing poor, dehiscence, evisceration, infection, সাইকোলজিক্যালের ক্ষেত্রে বডি ইমেজ প্রবলেম। দেখো এটা টোটাল একটা ছবি দেওয়া আছে, অ্যাকর্ডিং টু সিস্টেম কি কি কমপ্লিকেশন হতে পারে, যেটা এতক্ষণ পড়লে তোমরা। লাং অ্যাটেলেক্টেসিস জাস্ট একটা ছবি, আমরা পরে রেসপিরেটরিতে গিয়ে আবার আরও ডিটেলসে পড়ব, তাই এখন কিছু বললাম না, ছবিটা দেখে রাখো। দেখো এই যে মিউকাস প্লাগ দিয়ে এয়ার অক্সিজেন বা CO2 বা এয়ার এক্সচেঞ্জটা আস্তে আস্তে ব্লকেজ হয়ে যাচ্ছে, এই যে যার জন্য লাং অ্যালভিওলাই আস্তে আস্তে কলাপস করে যাচ্ছে। কোনো কোয়ারি থাকলে গ্রুপে লেখো, আর যাকে যেটা টাস্ক দেওয়া হয়েছে সে প্লিজ কোন বই থেকে লিখলে সেটা সমেত অ্যান্সারটা গ্রুপে শেয়ার করো। থ্যাংক ইউ।